হঠাৎ দৌড়ে এসে একটি মেয়ে রাত্রিকে জড়িয়ে ধরে। রাত্রি কিছুটা ভরকে যায়। পিছন ফিরে দেখে একটি মেয়ে হাঁপাতে হাঁপাতে রাত্রির দিকে হাস্য উজ্জ্বল মুখে চেয়ে আছে। মেয়েটিকে দেখা মাই রাত্রিও জড়িয়ে ধরে। রাত্রি কিছুটা অভিমান করে বলে, এত লেট হয় আসতে তোর? মেয়েটি রাত্রির দিকে ক্ষমাতুল দৃষ্টিতে তাকিয়ে কান ধরে বলে, সরি বেবি। রাত্রি অরুবীর কান ধরা দেখে হেসে দেয়। মেয়েটি আর কেউ নয়, রাত্রি একমাত্র বেস্ট ফ্রেন্ড অরুবী। শুধু অরুবী নয়, সাথে রাত্রি আরও কয়েকটা ভালো ফ্রেন্ড এসেছে। রাই, হাফসা, রিমঝিম, সাবা। তাদের সকলের সাথে রাত্রি কুশল বিনিময় করে এক এক করে সবাইকে পার্টিসোতে নিয়ে গেল। অরুবী বলল, কিরে রাত্রি, তোর ভাই নাকি বিয়ে করেছে? তো তোর ভাবি কোথায়? দেখছি না যে। অরুবীর কথায় বাকি সব বান্ধবীরাও বলে, হে ঠিক তো। কোথায় রে তোর সেই রূপসী সুন্দরী ভাবি? সাবার কথাটা কেন জানি রাত্রি গায়ে লাগল। তাই রাত্রি কিছুটা অহংকারের সঙ্গে বলল, আমার ভাবি শুধু রূপসী ও সুন্দরী নয়, আমার ভাবি লাখে একজন। আর আমার ভাই কোনো অংশে কম যে তার বউ কম সুন্দরী হবে? একটু আগেই আমার সঙ্গে ছিল, ভাই কোথায় জানি নিয়ে গেছে। এখানেই কোথাও হয়তো আছে, এত মানুষের ভিড়ে খুঁজতে হবে, ওয়েট কর। রাত্রি এত অহংকার নিয়ে তার ভাবিকে সুন্দরী বলাতে সাবা কিছুটা বিরক্ত ও রেগে যায়, কিন্তু প্রকাশ করে না। সাবা নিজেকে মনে করে সেই এ বাংলাদেশের একমাত্র সুন্দরী নারী। তার থেকে সুন্দরী নারী আর কেউ নেই। সাবার ধ্যান ভাঙ্গে রাত্রি কথাতে। ওয়ে দেখ, লেহেঙ্গা পরে মাথায় ঘোমটা দিয়ে যে মেয়েটা আমার ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে ওইটাই আমার ভাবি। রাত্রি হাতের ইশারা অনুযায়ী অরুবী, সাবা সহ বাকি সবাই তাকায়। হঠাৎ সাবা শব্দ করে হেসে দেয়। রাত্রি ও বাকি সবাই সাবার দিকে প্রশ্নায়ু দৃষ্টিতে তাকায়। সাবার হঠাৎ হাসির কারণ জানতে চাইলে সাবা বলে, তোর ভাবি তো গাইয়া ভূত রে রাত্রি। কখনো দেখেছিস যে লেহেঙ্গার পরে কেউ কখনো মাথায় ঘোমটা দেয়? রাত্রি রাগ দ্বিগুণ হল। রাত্রি বলার আগেই অরুবী বলে ওঠে, কি হচ্ছে কি সাবা, এত ছোট মাইন্ড কেন তোর? রাত্রি ভাবি এ বাড়ির বউ, আর ওর ভাই পুরো শহরের ও বাহিরে নামকরা মাফিয়া কিং, যাকে এক মানে এক ডাকে সবাই চিনে। সেই সুবাদে কত শত নামি দামি দেশবিদেশের গেস্ট আসছে এখানে। তোর মতো তো আর সবাই নয় যে নিজেকে সো আপ করবে। আর মাথায় ঘোমটা দাওয়াতে যদি গাইয়া হতে হয় তবে হোক, বাঙালি মেয়েদের এটাই সৌন্দর্য। তোর কাছে তো এসব গাইয়া লাগে, তাই না? তাহলে তুই এক কাজ কর, বাংলাদেশ ছেড়ে অন্য দেশের নাগরিক হয়ে যা। Corona. এ দেশে থাকার তোর কোনো অধিকার নেই। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল অরুবী। রাত্রিকে কেউ ছোট করে কথা বললে তাকে অরুবী কখনো ছাড় দেয় না। সেইম রাত্রি ও অরুবীকে কেউ কিছু বললেও ছাড় দেয় না। আর সাবা বরাবর এমনি এদের ফ্রেন্ডশিপ দেখে জ্বলে। রুহি এক কোনায় দাঁড়িয়ে আছে, সঙ্গে শান্তও আছে, তবে সে সবার সাথে কথা বলায় ব্যস্ত। রুহির এক হাত নিজের হাত দিয়ে ধরে রেখেছে শান্ত, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। রুহিকে মাথায় ঘোমটাটা পরিয়ে দিয়ে শান্ত বলেছিল, যদি এ ঘোমটাটা মাথা থেকে খুলে তাহলে রুহির ঘাড় থেকে মাথা আলাদা করে দিবে। রুহি খানিকটা অভাগ ও ভয়ও পেয়েছিল, কারণ এ পুরুষকে বিশ্বাস নেই। দেখা গেল সত্যি সত্যি মাথা কেটে দিল, তখন রুহি মারা গেলে শান্তর উপর প্রতিশোধ নিবে কে? অরুবী, সাবা, রাই ও হাফসা সবাইকে রুহির সামনে এনে দাঁড় করাই। রুহি রাত্রিকে দেখে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর কিছুটা অভিমানী সুরে বলে, এতক্ষণ কোথায় ছিলে তুমি? এখন আমার কথা মনে পড়ল? রাত্রি রুহিকে জড়িয়ে ধরে বলে, ওরে আমার সোনা পাখিটা রে, এমনি সময় তো আমাকে আর আমার ভাইকে নাকের ডগায় ঘুরাও, তো এখন কেন আমাকে খুঁজো? তুমি না অনেক সাহসী? রুহি সবার সামনে কিছু বলতে পারবে না বলে রাত্রি রুহিকে জব্দ করছে, কারণ রাত্রি তার ভাবি নামক নারীটির সাথে কথায় পেরে উঠে না। সে একটা বললে তার ভাবি চারটে বলে। অরুবী রাত্রিকে শাসিয়ে রুহিকে সালাম দিয়ে বলে যে সে রাত্রি বেস্ট ফ্রেন্ড। রুহি সালামের উড় দেয়। সবার সাথে এক এক করে পরিচয় হয়। রুহি সবাইকে বেশ ভালোবাগে তার। কিন্তু সাবা মেয়েটা তার সাথে কেমন ঠেস মেরে ও বিরক্ত নিয়ে কথা বলছে তা বেশ বুঝতে পারছে রুহি। এরই মাঝে আদি ও আদিত্য সবাইকে তারা দেয় কেক কাটার জন্য। রাত্রি রুহিকে টেনে নিয়ে যেতে থেমে যায়। পিছন ফিরে দেখে রুহির এক হাত শান্ত ধরে রেখেছে। রাত্রি শান্তকে প্রশ্ন করে, ভাই ভাবির হাত ধরে রেখেছ কেন? আমি ভাবিকে নিয়ে কেক কাটব, তুমি তো কখনো আমার সঙ্গে যাবে না, তো দয়া করে ভাবিকে যেতে দাও।
রাত্রি কথাটা নর্মালভাবে বললেও রুহির নর্মালভাবে লাগল না। রাত্রি কথায় শান্ত বলে, তুই তোর জামা সামলা, আমি ওকে নিয়ে যাচ্ছি। শান্তর কথায় শুরু রাত্রি ও রুহি নয়, রাত্রি সকল বান্ধবী সহ আদিত্য টাস্কি খেয়ে দাঁড়িয়ে আছে। শান্ত কি না কোনো মেয়েকে নিয়ে যাবে কেক কাইতে, তাও আবার নিজ সঙ্গে। এতটা ফুটবলে নারীর প্রতি শান্ত খান আদির চোখে তা অবিশ্বাস্য। রাত্রি কেক কেটে রুহি ও শান্তকে খাইয়ে অরুবি, আদিত্য ও বাকি সকলকে খাইয়ে দেয়। আদিত্য নাচ গানের ব্যবস্থা করেছে। গ্রুপ, সিঙ্গেল ডান্স থেকে শুরু করে কাপল ডান্স সবাই করবে তা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। প্রথমে সবাই মিলে ড্রিঙ্ক করে একে অপরের সঙ্গে কাপল ডান্স করছে। কারণ এখানে বাঙালির সাথে সাথে বিদেশ ও অন্যান্য দেশেরও মানুষ আছে। তারা কাপল ডান্সে পারদর্শী বেশি। রুহি শান্ত সঙ্গে দাঁড়িয়ে আছে এবং শান্ত ড্রিঙ্ক করছে। এরই মাফে আদি এসে রুহির সামনে হাত এগিয়ে দেয় কাপল ডান্স করার জন্য। কিন্তু শান্ত থাকতে কি তা আর সম্ভব? নিজের বউকে ভালোবাসুক আর না বাসুক, তাই বলে অন্য কাউকে তার ভাগ দিবে এমন পুরুষ সে নয়। তার মানে সুরুরি তার। রুহির হাত এক ঝটকায় টেনে নিয়ে যায় শান্ত সবার মাঝে। সেখানে আরও অনেকে কাপল ডান্স করছে। আদি শান্তর এমন ব্যবহারে কিছু বলে না। শুরু চেয়ে দেখে শান্ত রুহির কোমর নিজের শক্তপোক্ত হাত চেপে ধরে। রুহির নরম তুলতুলে পেট ব্যথায় কুকরে ওঠে। চোখে পানি জমে তবুও মুখ দিয়ে কোনো কথা বের করে না। শান্ত নিজের শক্তি দিয়ে রুহিকে নিজের আয়ত্তে নিয়ে নেয়। তারপর নিজের মতো করে নাচায়। দূর থেকে শান্তর রুহির প্রতি দুর্বলতা দেখে কেউ একজন বাঁকা ও নোংরা হাসি দেয়। তারপর বিড়বিড়িয়ে বলে, নাও যত বউয়ের সাথে ঘেঁষাঘেঁষি করবা করে নাও, কারণ তোমার এই সুখ আমি বেশি দিন রাখব না। আহরাফ তাশফিল খান শান্ত বলেই রাগে কাচের গ্লাস ভেঙে ফেলে। কাপল ডান্স শেষে এখন রাত্রি, অরুবি এবং রাই সঙ্গে আদিত্য মিলে পুরো এস্টেট কাঁপিয়ে ডাস্ট করে, তা দেখে সবাই উৎসাহের সহিত চিৎকার দেয়। হঠাৎ রাত্রি রুহিকে টেনে নিয়ে যায়। ননদ, ভাবির নাচ দেখে শান্ত হা করে তাকিয়ে থাকে। কেটে গিয়েছে 2 দিন। শান্ত রুহিকে নিয়ে দেশ ছেড়েছে। এ 2 দিনে রুহি শান্তর ছাটিও দেখেনি। এখানকার কিছু মেয়ে আছে যারা ছোট ছোট জামা কাপড় পরে। সেই রকমই কিছু মেয়ে রুহিকে খাবার কাপড় যা লাগে তার দেখভাল করে। রুহি তাদের সঙ্গে কথা বলে শান্তর কথা জানতে চাইলে তারা প্রত্যেক বাড়ি একই কথা বলে যে স্যার নিজের জরুরি কাজে বিজি, সময় হলে চলে আসবে। রুহি অধৈর্য হয়ে গেছে 2টা দিন ঘর বন্দি থাকাতে। সে এবার ভেবে রেখেছে যে আজ যদি শান্ত না আসে তাহলে সে একাই বেরোবে শান্তর খোঁজে। সেদিন রাত্রি বার্থডে পার্টি শেষে শান্ত হঠাৎ রুহিকে কিছু না বলে গাড়িতে উঠতে বলে। রুহি অনেকবার বলেছিল কোথায় নিয়ে যাবে তাকে, কিন্তু শান্ত কোনো উত্তর দেয়নি। এবং কি রাত্রি ও আদি বলেছিল। কারো কথার কোনো জবাব না দিয়ে রুহিকে পাজাকোলে তুলে গাড়িতে বসে গেট লক করে দেয়। রুহি অনেকবার শান্তকে থামানোর চেষ্টা করে, কিন্তু শান্ত কোনো কথাই শুনে না। শুধু আদিত্যকে বলে নেক্সট ফ্লাইটে রাত্রি ও লাবণ্যকে নিয়ে চলে আসতে। আদিত্য ও মাথা কাত করে সম্মতি জানায়। রুহির এরকম ভাবনার মাঝে হাতে কোর্ট ও ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করে শান্ত। গেটের শব্দ পেতেই রুহি তাকায় শান্তকে, দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ ক্লান্ত। শান্ত আগে থেকে রুহির দিকে তাকিয়েছিল, রুহি তাকাতে দুজনের দৃষ্টি একই তো হল। শান্তকে দেখা মায় রুহির শান্তর প্রতি সকল রাগ, অভিমান ও অভিযোগ এক নিমিষেই সব উধাও হয়ে গেল। শান্ত আস্তে আস্তে করে রুহির দিকে এগিয়ে যায়। রুহি কিছুটা ভরকে যায়, শান্তর পায়ের সাথে পা মিলিয়ে রুহিও পিছনে পিছোয়। অমনি শান্ত আরেক ধাপ সামনে এগিয়ে যায়। রুহি দেয়ালের সাথে বাড়ি খেয়ে থেমে যায়। শান্ত রুহির মুখোমুখি দাঁড়িয়ে কিছুক্ষণ রুহির দিকে তাকিয়ে থাকে। রুহির চোখ শীতল, মুখে দুশ্চিন্তার চাপ, চেহারা মলিন। রুহি ও শান্তর দিকে তাকায় কিছুটা অভিমানী ও অভিযোগ দৃষ্টিতে, তবে তা নীরব। দুজনের ভারী নিঃশ্বাস একিত হয়। শান্ত ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, তুমি নাকি আমার খোঁজ করছিলে বেবি ডল? রুহি চুপ, মুখে তার কোনো কথা নেই, শুধু মনে এক আকাশ পরিমাণ উত্তেজনা। রুহির ঠোঁট কাঁপছে, হৃৎপিণ্ড এমনভাবে লাফাচ্ছে যেন এখনই বাহিরে বেরিয়ে আসবে। শান্ত ফের ব্যাকুল কণ্ঠে বলে, মিস করেছিলে আমাকে জানেমান? রুহি শান্তকে পাল্টা প্রশ্ন করে ওঠে, মিস করার মতো কি আমাদের মাঝে কোনো সম্পর্ক ছিল? শান্ত কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে বলে, তাহলে আমার খোঁজ করেছিলে কেন? Ada Bara.
আমাকে এনে এখানে বন্দী করে রাখার মানে কি? Ruhi. বন্দী করে তো রাখিনি। Santa. 2 দিন ধরে যে আমি একটি রুমে রাতদিন থাকছি এটা বন্দী করা নয় তো। Ki. Ruhi. তুমি বেরোবার একবারও চেষ্টা করনি, বলো করেছ? যদি করতা তাহলে একা বসে রুমে থাকা লাগত না। Santa. ঠিকই তো, সে তো একবারের জন্য রুম থেকে বেরোতে চায়নি। এতে তারও কোনো ভুল নেই, শান্তর মতো মানুষ তাকে বের হতে দিবে এটা আশা করা বোকামি। এখন রুহিকে কিছু যুক্তি দিয়ে চুপ করানোর জন্য এটা মূলত বলল শান্ত। তাই রুহি আর কথা বাড়ায়নি। শান্তর পাশ কাটিয়ে যেতে নিলে রুহির এক হাত ধরে নেয় শান্ত। রুহি থেমে যায়, পুরুষালী স্পর্শে তার শরীর শিউরে ওঠে। রুহিকে নিজের কাছে টেনে এনে হাতের উশারায় সোফায় একটি প্যাকেট দেখিয়ে বলে, ওটার ভিতর যা যা আছে। আমি শাওয়ার নিয়ে এসে যদি দেখি তোমার শরীরে সব আছে, নয়তো আমি কি করব সেটা তুমি কল্পনাও করতে পারবে না। এক কথা একবার বলি, তাই ভালোই আমার কথা শুনে পড়ে নাও যা আছে। রুহিকে ছেড়ে শান্ত একটি বাঁকা হাসি দিয়ে বলে, সিউই বেবি। রুহি ঘৃণা ও লজ্জায় চোখ সরিয়ে নেয়। শান্ত শাওয়ার নিতে চলে গেলে রুহি সোফায় রাখা প্যাকেটের দিকে এগিয়ে যায়। কাপা কাপা হাতে প্যাকেটটি হাতে তুলে নেয়। তারপর আস্তে আস্তে খুলে দেখে একটি কালো রঙের জর্জেট সিল্ক শাড়ি, সঙ্গে ছোট ব্লাউজ। সেটি রুহির হাতে থাকাতে এক ঝটকায় ফেলে দেয়। তারপর শান্তর কথা ভেবে তুলে নেয়। শাড়ি সে পরতে পারে না, তবুও কোনো মতে পরে নেয়। ব্লাউজের হাতা অতি ছোট থাকাতে সিল্ক শাড়িটি গায়ে জড়িয়ে দেয়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। রুহির উজ্জ্বল ফর্সা তর্ক নিমিষেই দেখা দেয়। শাড়ির উপর থেকে প্যাকেটটিতে লিপস্টিক ও দুজোড়া কাচের চুড়ি আছে। রুহির হাতের মাপ অনুযায়ী হওয়াতে সুন্দর মতো হাতে পরে নেয় চুড়ি দুটো রুহি। ঠোঁটে হালকা লিপস্টিক পরে নেয় রুহি। রুহি জানে আজ তার জীবনে তার সাথে কি হতে চলছে। রুহির শরীর আজ অন্য কারো দখলে যাবে। তার নিজের শরীরে অন্য কেউ অধিকার ফলাবে, আর সেই মানুষটাই তার স্বামী। রুহিও চায় শান্ত তার কাছে আসুন, তাকে ছুক। Kurana. রুহি এ বেপরোয়া, একরোখা, বদমেজাজি ফাফিয়াকে ভালোবেসে ফেলেছে। তাকে ভালোবাসার মতো কিছু নেই, না শান্ত কখনো রুহিকে ভালোবাসতে বলেছে, না রুহির ভালোবাসার মতো কোনো কারণ রেখেছে। কি জানি কেন এই উন্মাদ পাগলাটে পুরুষকে সে কখন কবে ভালোবেসে ফেলেছে। শান্ত কি তাকে কখনো ভালোবাসবে? না বাসলে কি রুহি একাই তাকে সারা জীবন ভালোবেসে যাবে? তবে কি এর নাম কেমন ভালোবাসা? এসব ভাবনার মাঝে শান্ত একটি কালো ট্রাউজার পরে, গলায় টাওয়াল ঝুলিয়ে এলোমেলো ভেজা শরীর নিয়ে রুহির দিকে নেশামো দৃষ্টিতে এগিয়ে আসে। রুহি পাথর মুক্তির মতো দাঁড়িয়ে থাকে। শান্ত রুহির কাছে এসে রুহির লম্বা খোপা করা চুলগুলো একটানে খুলে দেয়। তারপর হালকা লিপস্টিক দেওয়া ঠোঁটে গাঢ় করে লাল টকটকে লিপস্টিক দিয়ে দেয়। তারপর নেশামো কণ্ঠে বলে, New perfect. শান্তর কথায় রুহি চোখ মেলে তাকায় শান্তর দিকে। শান্ত দুষ্ট হেসে ফিসফিসিয়ে বলে, বেবি তোমার পেট আমাকে দেখানোর জন্য কি পেট বের করে শাড়ি পরেছ? রুহি লজ্জায় সিটিয়ে যায়, মুহূর্তে চোখ, নাক ও গাল লাল টকটকে হয়ে যায়। শান্ত ধীর পায়, রুমের সকল পর্দা লাগিয়ে দেয়, পুরো ঘর অন্ধকার করে দেয়। তারপর মোমবাতির হালকা আলোয় পুরো ঘর অন্ধ আসক্তি প্রেমের সূচনা করে তুলে। ধীরে ধীরে রুহির কাছে এগিয়ে আসে। রুহি শান্তর দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার পুরো শরীর কাঁপছে, ভয়ে গলা শুকিয়ে আসছে। শান্ত রুহির কাছে এসে নেশামো দৃষ্টিতে রুহির পাতলা গোমর জড়িয়ে ধরে। ঝাঁকুনি দিয়ে উঠে রুহির পুরো শরীর। শান্ত নেশামো কণ্ঠে রুহিকে প্রশ্ন করে, তুমি জানো কেন তোমাকে এই শাড়ি পরতে ও লিপস্টিক দিতে বলেছি? Santa. রুহি কাপা কাপা কণ্ঠে বলে, না। শান্ত মুচকি হেসে বলে, আমি বলল। রুহি মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তারপর শান্ত রুহির ঠোঁটের উপর নিজের এক হাত রাখে। পাতলা এই শাড়িটিতে তোমাকে পুরো সেক্সি লাগছে। তার লিপস্টিক দিয়েছি তোমার ঠোঁটে কিস করে, যতক্ষণ না লিপস্টিক উঠবে আমি এতক্ষণ তোমার ঠোঁটে বিচরণ করব। এতে তোমার কোনো আপত্তি আছে? রুহি শান্তর কথায় কিছু বলে না, শুধু মাথা নিচ করে দাঁড়িয়ে থাকে। শান্ত রুহির চুপ করা দেখে সম্মতি ভেবে রুহিকে নিজের কোলে তুলে নেয়। শান্তর হঠাৎ করে রুহিকে কোলে নেওয়াতে রুহির মাথা শান্তর বুকে বাড়ি খায়, শান্তর বুকে মাথা লাগাতে সদ্য গোসলের পানি রুহি মুখে লাগে। শান্ত রুহিকে কোলে তুলে সোফার উপর বসিয়ে দেয়। রুহির দু পায়ের মাঝে, শান্তর পেটের উপর। শান্ত রুহির ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে অত্যাচার শুরু করে।
রুহির ১৬ বছরে ছোট দেহ শান্তর উত্তেজনার সাথে পেরে ওঠে না। ধম বন্ধ হয়ে আসে, শান্তকে থামার অনেক চেষ্টা করে কিন্তু সে তো থামার বান্দা না। রুহি শান্তর পিঠে নিজের নখ বসিয়ে দেয়। তবুও শান্তর কোনো ভাবান্তর দেখা যায় না। অবশেষে রুহি শরীর নেতিয়ে যায়। শান্ত রুহিকে রেসপন্ড করতে না দেখে ছেড়ে দেয়। রুহিকে কোলে নিয়েই গ্লাসে পানি ঢেলে পানি খাওয়ায়। তারপর রুহিকে বলে, সবে তো শুরু, এটা প্রতিদিনের রুটিন হবে তোমার। তাই অভ্যোস করে নাও। তোমার পুরো শরীরে শুধু আমার করা দাগ থাকবে। বলেই শাড়ির আঁচল একটানে রুহির বুক থেকে ফেলে দিয়ে রুহির গলায় মুখ ডুবায়। রুহির ছোট দেহটা ব্যথায় কুকরে উঠে। শান্ত আস্তে আস্তে করে রুহির ব্লাউজের বোতাম খুলে দেয়। রুহিকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। তারপর রুহির মুখের দিকে নেশামো দৃষ্টিতে চেয়ে থাকে। রুহি লজ্জায় চোখ বন্ধ করে থাকে। রুহির একটি স্তনে মুখ ডুবিয়ে দেয় শান্ত। আরেকটিতে হাত দিয়ে জোরে জোরে চাপ দেয়। রুহির শরীরেও ভালো লাগা ছড়িয়ে যায়। দুজনেই মন্ত হয়। রুহি মুখ দিয়ে আজগুবি শব্দ করে, সেই শব্দ শান্তর উত্তেজাকে আরও বাড়িয়ে দেয়। রুহির স্তনে ছেড়ে শান্ত রুহির ঠোঁটে মুখ ডুবায়। ঠোঁটে ঠোঁট থাকা অবস্থায় রুহিকে কোলে তুলে নেয় শান্ত। এক হাতে রুহিকে কোলে তুলে অন্য হাতে রুহির পুরো শাড়ি খুলে ফেলে। শান্ত রুহিকে সোফায় শুইয়ে দিয়ে বলে, বেবি একটু লাগবে, শুধু আজ। এরপর থেকে আর তুমি বেশি ব্যথা পাবে না, প্রমিস। একটু কষ্ট করো যান। বলে ফের নিজের শরীর রুহির শরীরের সাথে মিলে দেয়। শান্ত মানা করা সত্ত্বেও রুহি একই কাজ করাতে শান্ত চটে যায়। রুহির বারবার নড়াচড়াতে শান্তর ধ্যান বারবার ভঙ্গ হয়। শান্ত একরাশ বিরক্তি নিয়ে রুহি উদ্দেশ্যে বলে, উফ বা তারা চিহ্ন ল, এত লাফালাফি আর ঘোষাঘষি করো কেন? পরে এত ঘেঁষাঘেঁষির জন্য ব্যথা পেয়ে আমার দোষ দিবা? তাই চুপচাপ থাকো আর আমার কাজ আমাকে করতে দাও। বলেই আবার রুহিতে মন্ত হয়। রুহি কিছু বলতে পারে না, শুধু চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে, তবে কষ্টের না সুখের। শান্ত আবারও রুহির স্তনে মুখ দিয়ে চুষতে থাকে। এতে রুহি মুখে উত্তেজনার কিছু শব্দে শান্তর উত্তেজনা আরও বাড়ে। রুহির স্তনে দাঁত বসিয়ে দেয় শান্ত। এতে রুহি মৃদু চিৎকার করে ওঠে। শান্ত নিজের ঠোঁটে রুহির ঠোঁট মিলিয়ে নেয়। রুহি স্তনে হাত দিয়ে জোরে জোরে চাপ দেয়। জন এক নতুন ভালো লাগায় মন্ত হয়। নতুন এক সকালের সূচনা। রুহি শান্তর বুকের মাথা রেখে শুয়ে আছে। রুহিকে এক হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে রেখেছে শান্ত। দরজায় টোকা পড়াতে রুহির ঘুম ভেঙে যায়। ভ্রু কুচকে মৃদু তাকায়। চারপাশে পর্দা থাকাতে ঘরটা অন্ধকার দেখায়। নিজেকে শরীর কেউ শক্ত করে জড়িয়ে রেখেছে অনুভব করতেই মনে পড়ে যায় কালকের কথা। শেষ রাতে রুহির উপর শারীরিক অত্যাচার করে শান্ত রুহিকে ফরজ গোলস করিয়ে বিছানায় শুইয়ে দেয়। রুহির শরীর দুর্বলতায় কোনো কিছু বলার মতো অবস্থায় ছিল না। সে তাই ঘুমিয়ে পড়ে। এখন ঘুম ভাঙাতে শান্তর বুকে তার অস্তিত্ব দেখে ভীষণ অবাক হয়। এই মানুষটা তাকে আজকাল অবাকের চরমসীমায় পৌঁছাচ্ছে। তার সাথে যা হচ্ছে আজকাল রুহির কাছে স্বপ্নের মতো লাগে। এসব ভাবনার মাঝেই আবার দরজায় টোকা পড়ে। রুহি শান্তর হাত থেকে ছাড়া পাবার জন্য শান্তর বাহু থেকে ছাড়ার চেষ্টা করে। কিন্তু শান্ত এমনভাবে ধরে রেখেছে যা থেকে রুহির ছাড়া পাবার কোনো সুযোগ নেই। রুহি ব্যথ হয়ে শান্তকে আস্তে করে ডাক দেয়, এই যে শুনছেন, ছাড়ুন আমাকে, দেখুন না বাহিরে কে যেন ডাকছে, ছাড়ুন না। শান্ত বীর বীর করে কি যেন বলে, কিন্তু তা রুহি স্পষ্ট শুনতে পারে না। তাই রুহি ফের বলে, ছাড়ুন না, ডাকছে তো। দূর বা তারা চিহ্ন লোকে ডাকে ডাকুক গিয়ে, তাতে আমার কি? চুপচাপ শুয়ে থাকো অরি। আর একটি শব্দ করবে না মুখ দিয়ে। শান্তর হালকা ধামকিতে রুহির ছোট মনে অভিমান জমে। মন খারাপও হয়, কিন্তু এর আগে তো এমন নয়নি। তবে আজ কেন? শান্তকে কি সে সত্যি স্বামী মেনে নিয়েছে? এ কথা মনে হতেই রুহির কেমন অস্বস্তি লাগছে। যে মানুষটা তাকে ছোট ছাড়া কখনো সম্মান করেনি, যে তাকে বন্দী করে কত শত যন্ত্রণা দিয়েছিল, সেই মানুষটাই নাকি তাকে আজ নিজের করে নিচ্ছে, তাকে স্বামীর সোহাগ দিচ্ছে। রুহি কি পারবে শান্তর এই আসক্তিকে ভালোবাসায় পরিণত করেতে? দরজায় টোকা পড়ে আরও কয়েকবার। এবার শান্ত ও কিছুটা বিরক্ত হয়ে যায়। রুহিকে ছেড়ে শোয়া থেকে উঠে কড়া মেজাজে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, বাতারা চিহ্ন ল আমার। বাতারা চিহ্ন লের প্রাইভেসি, বউ নিয়ে কোথাও শান্তি নাই। যেখানেই যাও না কেন, থার্ড পারসন এসে মাথা ঢুকাবে। আজ সব কটার গুষ্টির পিণ্ডি করে ছাড়ব।
বলেই দরজার উদ্দেশ্যে যায়। রুহি মনে মনে বিড়বিড় করে যেন দরজার ওপাশের ব্যক্তিটি বেঁচে যায়। দরজা খুলেই যেই না শান্ত কিছু বলতে যাবে, সামনে তাকিয়ে মেয়েদিকে দেখে করা মেজাজে দাঁড়িয়ে থাকে কপাল কুঁচকে। মেয়েটি শান্তকে দেখে হকচকিয়ে যায়, ভয়ে মাথা নিচ করে থাকে। তারপর ধীর কণ্ঠে বলে, সরি স্যার, আমি জানতাম না আপনি মমির রুমে আছেন। মেয়েটির কথা শেষ করার আগেই শান্ত বলে, 2. অন্য মহিলার রুমে থাকার কথা ছিল আমার। মেয়েটি বকা বনে যায়, শান্তর সাথে তর্ক করার দুঃসাহস তার নেই। তাই আবারও ভদ্রতার সহিত মাথা নিচ করে বলতে লাগে, ইয়ে মানে স্যার, আপনি তো মমির রুমে এত দিন থাকতেন না। আপনার তো লেটে আসার কথা ছিল। আর মোমকে একটি ডাক দিলেই বেরিয়ে আসে, সে জায়গায় কয়েকবার ডাকার পরেও যেহেতু আসছিল না, তাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে মোমের কিছু হলো কি না। তাই এতবার নগ করেছিলাম, সরি স্যার, এরকম আর হবে না। আমি যে আমার বউয়ের সাথে প্রাইভেট টাইম স্পেস করছিলাম, এখন আমার সেই মুডটা যে নষ্ট করলে, তো এটা তোমার সরি বলাতে কি ঠিক হয়ে যাবে? কথাটা শব্দ করে বলে শান্ত। মেয়েটি কেঁপে উঠে। শান্ত মেয়েটির রেসপন্স না দেখতে পেয়ে ধমনের স্বরে বলে, এখানে আজ তুমি 3 ঘন্টা কান ধরে দাঁড়িয়ে থাকবে। এটা তোমার শাস্তি। নেক্সট টাইম আমার পার্সোনাল সময় নষ্ট করার আগে কমপক্ষে 1000 কোটি বার ভাবতে হয়। বলেই মুখের উপর ধপ করে গেট লাগিয়ে দেয়। মেয়েটি আহাম্মুকের মতো চেয়ে থাকে। এ কেমন সাইকো লোক রে বাবা! সামান্য কয়েকবার নগ করার কারণে কেউ এমন শাস্তি দেয় নাকি? মৈশী শান্তকে আগে থেকেই চিনত, কিন্তু তার সামনে কখনো আসেনি। শান্তর মতো উন্মাদ ও রগচরা মানুষের সামনে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ নিজ ইচ্ছায় আসবে না, এটাই স্বাভাবিক। এতক্ষণ যাবৎ শান্ত যে মেয়েটাকে ইচ্ছে মতো ঝাড়ল, আসলে সেই মেয়েটাই হল মৈশী। রুমে এসে রুহিকে পেট চেপে বসে থাকতে দেখে শান্ত করা মেজাজে বলে, প্রতিবন্ধীর মতো ওভাবে বসে না থেকে টেবিলের উপর ঔষধ রাখা আছে, খেয়ে নাও, খাবার অর্ডার করে দিচ্ছি আমি। শান্তর অতিরিক্ত রোমাঞ্চের কারণে রুহির ভীষণ পেট ব্যথায় কুকরে আছে, উঠতেও পারছে। তার মাঝে শান্তর করা মেজাজের কথা রুহির রাগ বাড়িয়ে দেয়। তাই রুহিও রাগ দেখিয়ে বলে, একদম সব সময় আমার সাথে এরকম মেজাজ দেখিয়ে কথা বলবেন না বলে দিলাম। শান্ত রুহির কথায় ভ্রু কুঁচকে বলে, বললে কি করবা? রুহি বিছানা থেকে একটি বালিশ শান্তর মুখে ছুঁড়ে বলে, একদম জবান বন্ধ করে দিব সারাজীবনের জন্য। শান্ত অবাক হয়ে তাকিয়ে থাকে, মুখে তার কোনো কথা নেই। তার বউও তার ক্যারেক্টারের মতো হয়ে যাচ্ছে ভেবে রুহির দিকে তাকায়। রুহি শান্তর তাকানিতে অস্বস্তি বোধ করছে, তাই আরেক দফা রাগ দেখিয়ে বলে, এভাবে ছাগলের মতো চেয়ে না থেকে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, রগচটা লোক কোথাকার। শান্ত ক্ষিপ্ত মেজাজে রুহির কাছে এসে রুহির সামনে একটি হেলে বলে, কালকের কথা মনে আছে তো? নাকি আজ আমার মনে করিয়ে দিন? কালকের কথা মনে পড়তেই রুহি ভয়ে ও লজ্জায় সিটিয়ে যায়, মাথা নিচ করে বসে থাকে। তা দেখে শান্ত শব্দ করে হেসে চলে যায় বাথরুমের দিকে। রুহির শান্তর যাওয়ায় হাঁপ ছেড়ে বাঁচে। ধীরে ধীরে বিছানা থেকে উঠে শান্তর রাখা ঔষধ খেয়ে নেয়। কিছুক্ষণ বাদে শান্ত বাথরুম থেকে খালি গায়ে বেরিয়ে আসে। তা দেখে রুহির কিছুটা অস্বস্তি লাগে। বারবার কালকের কথা মনে পড়ে যায়। দরজায় আবার টোকা পড়তেই রুহিকে ধীর ধীরে হেঁটে যেতে দেখে শান্ত আগে গিয়ে দরজা খুলে দেয়। একটু আগেই যে খাবারের অর্ডার করেছিল সেই খাবার নিয়ে এসেছে সার্ভেন্ট। শান্তকে সালাম দিয়ে খাবার দিয়ে চলে যায়। শান্ত খাবার রেখে রুহির কাছে এসে রুহিকে কোলে তুলে নেয়। হঠাৎ শান্তর এমন আচরণে রুহি চিৎকার করে ওঠে। শান্ত পুরো দফায় রেগে যায়। সোফার কাছে এসে রুহিকে ধাপ করে ফেলে দেয়। রুহি কিছুটা ব্যথা পেয়ে আহ বলে আর্তনাদ করে ওঠে। তারপর রাগে কটমট করতে করতে বলে, এই মাথা মোটা বেটাছেলে কোথাকার সমস্যা কি? আপনার এরকম উড়নচণ্ডীর মতো আচরণ করেন কেন? ব্যথা পেলাম না আমি। একটু আগে কোলে নেওয়াতে যে গরুর মতো হাম্বা হাম্বা করে চিৎকার করলে, এখন আবার আমার সাথে মেজাজ দেখাও। আমি গরু হলে আপনি কি? I am. আপনি আস্ত একটা হিটলার। কি বললে? আপনি একটা হিটলার। শুনেছেন নাকি আবার বলবো? শান্ত সোফাতে লাথি মেরে বলে, ছোট মেয়ে এত কথা বলো কেন? থাপ্পড় মেরে সব কয়টা দাঁত ফেলিয়ে দিব বেয়াদব। রুহি শান্তর কথায় পাত্তা না দিয়ে খাবার নিয়ে খেতে লাগে। শান্ত রুহির এমন আচরণে বোকা বনে যায়। কেটে গিয়েছে কিছুদিন। আজ শান্ত রুহিকে নিয়ে বাহিরে বের হবে বলেছে। বাহিরে বের হবার কথা শুনে রুহি তো খুশিতে আধখানা। শান্ত যখন বলেছিল যে বাহিরে যাবে, সেই কথা শুনে রুহি তো খুশিতে শান্তকে জড়িয়ে ধরতে গিয়েছিল। পরে কি ভেবে থেমে যায়।
এখন আর শান্ত ও রুহিকে কিছু বলে না। সময় অসময়ে রাগ দেখায় না। রুহির ছোট ছোট বাচ্চমি কাজকর্মগুলো খুব সহজে সহ্য করে নেয়। Caleb.